প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। ছোট্ট একটি আলোচনাটার শিরোনাম যেটা দিতে চাচ্ছি সেটা অনেকেই ভুলে গেছে। 5ই আগস্টের পর শব্দটা ডক্টর ইউনূস সাহেবের মুখ থেকে নিঃসৃত হওয়ার পর এখনো বিস্মৃতির পথেই প্রায়। কিন্তু সেই বিস্মৃত থেকেই তো আবার কোথাও থেকে না কোথাও শুরু করতে হবে। শব্দটা হচ্ছে রিসেট বাটন। আমি বাটনে যাওয়ার আগেই রিসেট নিয়ে যদি একটু কথা বলতে চাই, রিসেটটা যে করব, রিসেটটা কি আমার যা আছে সম্পূর্ণটাই রিসেট করতে হবে, নাকি কিছু রেখে কিছু নূতনত্ব ঢুকিয়ে কিছু বাদ দিয়ে রিসেট হবে, নাকি সম্পূর্ণই নূতন করে আপলোড দিয়ে সেইটা রিসেট হবে? আমরা শুরু করা যাক। বাংলাদেশ আমাদের কাছে বাংলাদেশ, কিন্তু এর আগে আমরা কোথায় ছিলাম, কি অবস্থায় ছিলাম? 47-এর আগে যদি আবুল কালাম আজাদ সাহেবদের, মাওলানা আবুল কালাম আজাদ সাহেবদের রাজনীতি, শেরে বাংলা একে ফজলুল হক সাহেবদের সময়কার রাজনীতি, সোহরাওয়ার্দী সাহেবদের যখন ব্রিটিশ শাসন ছিল, তখন আমাদের এই অঞ্চলকে কি নামে অভিহিত করা হতো? পূর্ব বাংলা। সোহরাওয়ার্দী সাহেব ছিলেন পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী। তখন কলকাতা ভারতের রাজধানী ছিল, আমরা পূর্ব বাংলা ছিলাম। কিন্তু 47-এর পর পাকিস্তান ভারত পার্টিশন হওয়ার পরে পাকিস্তান আবার যখন দুই ভাগে চিহ্নিত হয়ে গেল, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, আমরা পূর্ব পাকিস্তান। পাকিস্তানের কাছে আমরা পূর্ব পাকিস্তান। 71-এর পরেও, 47-এর আগে আবার 71-এর পরে আমরা ভারতের কাছে পূর্ব বাংলা নামে অভিহিত হয়ে গেলাম। পাকিস্তান হয়তো পূর্ব বাংলাও বলে না, পূর্ব পাকিস্তানও বলে না, বাংলাদেশই বলে। আমাদের একটি নিজস্ব পতাকা থাকলেও ভারত বাংলাদেশকে এখনও পূর্ব বাংলা নামেই অভিহিত করে। ভারতীয় বাংলাভাষী যারা, বাংলা বংশোদ্ভূত যারা, তারা আমাদেরকে এখনও পূর্ব বাংলা বলেই থাকে। আপনি যদি শক্তিমান অভিনেতা সত্যেনবাবুর একটি কবিতা আবৃত্তি করা আছে, ইউটিউবেতে আছে, সারা আছে, দেখবেন। ওই কবিতাতেও উনি বলছেন আমাদের খুলনা নাকি বাংলাদেশ হয়ে গেছে। অর্থাৎ খুলনা তাদের, বরিশাল তাদের, ফরিদপুর তাদের, রংপুর তাদের, চট্টগ্রাম তাদের, পুরোটাই পূর্ব বাংলা। ইস্ট বেঙ্গল, এই ইস্ট বেঙ্গল এর আরেকটি বড় ধরনের একটি ধারক, বাহক হিসাবে বহন করে বেড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর বেঙ্গল রেজিমেন্ট। তাদের টাইটেল শোল্ডারে ইস্ট বেঙ্গল লেখা, পূর্ব বাংলা লেখা। 71-এর দেশ স্বাধীন হওয়ার পর যখন পূর্ব পাকিস্তান হলো, তখনও যদি ওটার টাইটেল শোল্ডারটা চেঞ্জ করা যেত, জানি না কি হতো। এটা কেন বাংলাকে দুই ভাগ করে দেখার পিছনে যদি বাংলাদেশের কোনো অভিপ্রায় থেকে থাকে যে কখনো না কখনো পশ্চিম বাংলা বাংলাদেশেরই একটি অংশ হবে, তাহলে সেটা ঠিক আছে। এই শব্দটা পূর্ব বাংলা, পশ্চিম বাংলা ঠিক আছে, কিন্তু সেই শক্তি আদতে কি বাংলাদেশের ধাতে বহন করে কিনা, বা বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের যে শাসক শক্তি যারা আছে, কখনো এত বড় একটি দাবি উপস্থাপিত করা বা তার সেই শব্দকে রেজ করা, উচ্চারণ করে যে পশ্চিম পাকিস্তান আমাদের বাংলাদেশের অংশ, এটাকে আমাদেরকে ছেড়ে দিতে হবে, এই সাহসিকতা কখনো কোনো স্লোগানে হয়ে দাঁড়াবে কিনা আমার জানা নেই। যদি দাঁড়ায় তাহলে সেলুট, আমরা দেখে যেতে পারবো কিনা জানি না।
কিন্তু এর অন্তর্নিহিত যে কিছু জিনিস এখনো রয়ে গেছে, ছোট ছোট করে আমাদের সমাজের ভিতরে, প্রতিষ্ঠানের ভিতরে প্রতীত হয়ে শক্ত শিকড় গেড়ে বসে আছে, ছোট্ট ছোট্ট করে যদি আমরা দেখার চেষ্টা করি। আপনি যে কোনো সরকারি অফিস আদালতে যান, বিশেষ করে যেখানে পে সেকশনগুলো থাকে, বেতনের সেকশনগুলো থাকে বা সামগ্রিকভাবে কাজকাম করে, আপনি কোথাও গিয়ে যদি দাঁড়ান কোনো কাজের জন্য, কাগজপত্র নিয়ে গেলে ইশারা করে দেখিয়ে দেয়, বিশেষ করে দেখায় যে ওই বড়োবাবুর টেবিলে চলে যান, ওই মেজবাবুর টেবিলে চলে যান। এই যে বড়োবাবু, মেজবাবু, বাবু শব্দটা কোত্থেকে আসলো, কাদের থেকে উৎপত্তি? সামরিক বাহিনীগুলাতেও শক্তিধর বাংলাদেশ সেনা, যে সশস্ত্র বাহিনীগুলা, এদেরও যে ক্লার্ক, করণিক, যে একটি কী বলবো, যে ট্রেড আছে, টেকনিক্যাল ট্রেড, এটা ক্লারিক্যাল জব, টেবিল ওয়ার্ক করে, বেতন টেতন দিয়ে থাকে, ডকুমেন্ট, শিট রোল এগুলো মেনটেন করে যারা, এদের ভিতরেও, সামরিক বাহিনীর ভিতরেও এই কাজগুলো যারা করে তাদেরকে বাবুজি বলে সম্বোধন করতে হয়, বাবুজি। আর সিভিল অফিসগুলোতে বড় বাবু, মেজবাবু, এই বাবু, এই শব্দগুলো কিন্তু 1971 দেশ স্বাধীন হওয়া অথবা 47-এর পরে, পাকিস্তান হওয়ার পরে ওই শব্দগুলো পাকিস্তানিও না, এই শব্দগুলো পাকিস্তানেরও না, বাংলাদেশের তো নয়, এটা পুরা ভারতের এবং ইন্ডিয়ান শব্দ। বাবুজি অর্থাৎ জমিদারিদের, ভারতীয় যারা ব্রিটিশদের অফিস আদালতের কাজ করতেন, বিশেষ করে যারা খাজনা পাতি তোলার দায়িত্বে থাকতেন, কৃষকদের জমি জমার দলিলপত্র যাদের কাছে বাজেয়াপ্ত থাকতো, জমা থাকতো, এদেরকে সম্মান করে, এই হাত জোর করে তাদের পায়ের কাছে বসে বাবুজি বাবুজি বলে সম্বোধন করতে হতো। তাদের নত মাথা, নত শির নোয়াইয়ে এই বাবুজিদেরকে মাথায় প্রণাম করতে হতো। এই রেওয়াজটা আপনি যদি 47 থেকে শুরু করেন এখন পর্যন্ত এই বাংলাদেশে এই বাবুজি আপনি সরাতে পারেননি, এখনও রয়ে গেছে। এবং প্রাতিষ্ঠানিকভাবে যতগুলো অফিস আদালতে আছে সমস্ত জায়গায় এই শব্দগুলো, এবং থানাতে গেলেও দারোগা, এদেরকেও ওখানেও এই শব্দগুলো বহন করে বেড়াচ্ছে বাঙালি জাতি। এটা আমাদের প্রাতিষ্ঠানিক যে প্রতিষ্ঠানগুলো আছে বাংলাদেশের, সেখানকার কথা। আমাদের সামাজিক কি অবস্থা, সমাজের ভিতরে আমাদের দেশে এখনও আপনি যদি লক্ষ্য করেন, ভারতের কোনো প্রসিদ্ধ ব্যক্তির বাড়ি যদি বাংলাদেশে হয়, যেমন সুচিত্রা সেনের বাড়ি রাজশাহীতে, সেটাকে কি করা হলো, বাংলাদেশ সমীহ করে সেটাকে কেউ বললো জাদুঘর বানান, কেউ বললেন সাংস্কৃতিক কোনো অঙ্গনের বিদ্যাপীঠে তৈরি করেন, গান চর্চা হোক, সাহিত্য চর্চা হোক, গীত নৃত্য বিভিন্ন জিনিস সেগুলো চর্চা হোক। মমতা ব্যানার্জির বাপের বাড়ি না শ্বশুর বাড়ি যেন নড়াইলে উনি আসলেন, কি অবস্থা সেখানে। নচিকেতা সাহেব অতটা উৎফুল্ল না হলেও মাঝে মাঝে আসেন। কিন্তু আমি যদি এগুলো ভিন্ন আঙ্গিকে দেখি, এটা বাংলাদেশের জন্ম, বাংলাদেশের মানুষ, ধর্ম যাই হোক, বাংলাদেশের মানুষ, এরা বাংলাদেশের সম্পদ, এরা বাংলাদেশ থেকে ভারতে কেন চলে গেল? অর্থাৎ এদের ভিতরে প্রকট হিন্দুত্ব মৌলবাদ এদের রক্তে, এদের জেদে, এদেরকে ধাক্কাইয়ে এদেশ থেকে তারা ভারতকে যেমন পুণ্যভূমি, পুণ্য স্থান মনে করে, ভারতকে তাদের আদি নিবাস, আদি বংশ মনে করে, তারা সেখানে চলে গেল। সেই দায়িত্ব আমরা নিয়ে, আমরা এত সমীহ, এত সম্মানের জায়গাগুলো কেন করে দেওয়ার চেষ্টা করি আমরা? অর্থাৎ আমাদের ভিতরে ক্রনিক্যালি একটা ডিজিজ আছে। আমাদের এই পূর্ব বাংলা বলেন, পূর্ব পাকিস্তান বলেন, বা আমরা আমাদেরকে বাংলাদেশ যেমন বলে থাকি, আমরা বাঙালি, বাংলাদেশি, তার আগে বা পরে যে কোনো সময় হোক আমরা মুসলমান। আমরা যে মুসলমান দাবি করি, কিন্তু সেই দাবির বড় একটা পরিচয় বহন করে আমাদের নামগুলো, নামাজ, রোজা, সেটা তো আমাদের ধর্মীয় বাহ্যিক কর্মকাণ্ড,
কিন্তু আমার নামের ভিতরে একটা মুসলমানত্ব নাম শুনলেই প্রকাশ পায়। কিন্তু যখন আপনি চিন্তা করে দেখুন, এটা রাগের বিষয় না, এটা চিন্তার বিষয়, ভাববার বিষয়। আমাদের এদেশের অনেক মুসলমানদের নামের শেষেই হিন্দুদের পদবি বহন করে বেড়াচ্ছে নীরবে, যেমন প্রামাণিক। মুসলমানদের এটা না, মুসলমানরা শেখ, সৈয়দ, হাজি, গাজী, লস্কর এই ধরনের শব্দগুলো এরা ব্যবহার করে থাকে, সৈয়দ, কাজী। কিন্তু এই যে আমার নামের পিছনে কেন ঠাকুর থাকবে, বা প্রামাণিক থাকবে, মজুমদার থাকবে, বিশ্বাস, মণ্ডল, কেন এরা? আমি তো মুসলমান, এই পদবিগুলো তো হিন্দুদের। এই যে বংশ পরম্পরায় ক্রনিক্যালি ডিজিজের মতো এটা নিয়ে আসছি, বহন করে আসছি, এতে মনে মনে আত্মতৃপ্ত হয় ভারতীয়রা যে মুসলমান হলে ওর নামের ভিতরে আমাদের পদবি আছে। তারা মনে করে যে এরা হলো আমাদের পূর্ব জাতি, এই মুসলমানগুলো আমাদের পূর্ব জাতি মুসলমান, বিশ্বাস এগুলো তাদের বিশ্বাসটা। হিন্দু প্রজাতি নিম্ন নিম্ন যে প্রজাতিগুলো থাকে, নিম্ন শ্রেণীর যে মানব সম্প্রদায়গুলো, এরা হচ্ছে বিশ্বাস। মণ্ডল, প্রামাণিক তো জানেন, চুল টুল কাটে এরা, বা এই যে মজুমদার, তার এরা কোন ধরনের এক একটা এক এক পেশা, ব্রিটিশ আমলে যে পেশা যে বহন করতো, তারা বংশীয়ভাবে এই পদবিগুলো বহন করতো। কিন্তু মুসলমানদের ভিতরে যখন এইগুলো আসলো, এরা এতদিন হয়ে গেল, কয়েকশো বৎসর বংশ পরম্পরায় এই পদবিগুলো এরা বহন করে আসছে। এরা পদবিগুলা চেঞ্জ করে প্রকৃত মুসলমান পদবিগুলা ব্যবহার করতে পারেনি, রয়ে গেছে। আর এগুলোতেই আত্মতৃপ্তি, মনে মনে তৃপ্ত হয় ভারতীয়রা, ভারতপ্রেমী, হিন্দুত্ববাদী, মৌলবাদের শিখর যারা বহন করে বেড়ায়। এখন এর থেকে কি হচ্ছে? এই শব্দগুলো আমি কেন বললাম, বা কেন এই জায়গাটাতে আমি হাত দেওয়ার চেষ্টা করলাম? শেখ হাসিনা পালিয়েই যাক, অথবা কেউ কেউ বলছে সে তো সবাই সামনে দিয়ে, তার যে প্রোটোকল, তার আশপাশ ঘিরে যারা থাকে বা থাকতো, তাদের উপস্থিতিতে, তাদের সম্মুখ দিয়ে এবং তাদের ব্যবস্থাপনায়, তাদের সহযোগিতায় দিব্য সুন্দর একটি পরিবেশনের মধ্য দিয়ে তিনি দেশের থেকে জাস্ট অসুবিধার কারণে টিআরডি করেছেন। টিআরডি এটা হচ্ছে একটি যুদ্ধের শব্দ, রণকৌশলগত অবস্থান। টিআরডি রণকৌশলগত অবস্থান, অর্থাৎ পশ্চাৎ অপসারণ করে রিঅর্গানাইজ হয়ে আবার পুনরায় যুদ্ধে লিপ্ত হয় বা যুদ্ধে আক্রমণ করে। শেখ হাসিনা টিআরডিতে আছেন। উনি সবাইকে বলে কয়ে সুন্দর কায়দায় সিস্টেমে ভারতে গেছেন, তার দল সংগঠিত করে সুন্দর করে আবার শক্তিশালী হয়ে পুনর্জীবিত হয়ে আবার এদেশের উপরে ঝাঁপিয়ে পড়বেন। আচ্ছা, সেটা গেল। তো এদেশের কিছু মানুষের চিন্তা ভাবনায় এই যে জিনিসটি বহন করে, এই জিনিসটি ধারণ করে, অর্থাৎ আপনি যদি ভালো, আমাদের গ্রামাঞ্চলে দাদাদের, নানাদের দেখেছি, বা আব্বারও দেখতাম, বিলির থেকে অরিজিনাল মাগুর মাছ মারে নিয়ে আসলে বা ধরে নিয়ে আসলে বা বাজার থেকে কিনে নিয়ে আসলে ওটা বলতো কি যে একটু মাখো মাখো ঝোল করো, অর্থাৎ ঝোল কম মাছের গায়ে লেগে থাকে, সেই ঝোল খেতে সুস্বাদু হয়, মাছটাও একটু স্বাদের হয়, তৃপ্তির হয়। এই যে এই জায়গাটাই ব্যবহার হচ্ছে কিছু কিছু লোক, আমি সরাসরি নামই বলি, যেমন আমি সাংবাদিক মাসুদ কামাল সাহেবকে বলছি, একজন ভালো যুক্তিবাদী মানুষ, বক্তাও, উপস্থাপক, ভালো সাহসী মানুষ এবং তথ্যভিত্তিক বাস্তবমুখী কথা বলেন। ইনি একজন আছেন। আমাদের গোলাম মওলা রনি সাহেব, ইনিও আছেন, বা আরও কেউ থাকতে পারেন, সবার দেখার
সৌভাগ্য আমার হয় না আমার সময়ের অভাবে। ইন্ডিয়া দেখবেন এই ভারত এবং ভারতের বুকের উপরে পা রেখেই আওয়ামী লীগ প্রীতি মাখো মাখো প্রেম উথলে পড়ে মাখো মাখো প্রেম ভাব বজায় রেখে ওনারা চলছে। কারণ ওনাদের একটা ধারণা যে টিআরডি থেকে আওয়ামী লীগ আবার সংগঠিত হবে এবং নবাব সিরাজদৌল্লার মতো সেই মৃত্যুর আগের যে ডায়লগ মুর্শিদাবাদ উনি ফিরে আসছেন, আবার সৈন্য সমর্থ হবে, আবার পাইক পেয়াদা হবে, আবার ওনার সেই দরবার বসবেন, উনি আবার বিচার করবেন, উনি আবার যুদ্ধে ঝাঁপিয়ে পড়বেন। এই যে মনোকামনা থেকে দেখবেন এনারাও এই ধরনেরই কথা বলেন। এর পিছনে যুক্তি আছে, আমি যে যুক্তিগুলো বললাম, অর্থাৎ আমাদের সমাজের ভিতরে এর একটা ভিত, এর একটা শক্ত ঘাঁটি গেড়ে বসে আছে আমাদের অজান্তেই, আমাদের চিন্তা ভাবনার বাইরেই আমরা ভারতমুখী হয়ে আছি। স্বাধীন হওয়ার পর সম্পূর্ণভাবে বাংলাদেশকে বাংলাদেশ করার যে দায়িত্ব যাদের উপর ছিল, তারা কেউ সঠিক বাংলাদেশের ভিত্তি স্থাপন বা রচনা করতে বা সেইভাবে প্রস্তুত করতে আমার মনে হয় ব্যর্থ হয়েছে। সম্প্রতি বাংলাদেশে 5ই আগস্টের আরও 2-3 মাস পর আপনার সিরিয়ার আসাদ একই সিস্টেমে দেশের থেকে যখন বিতাড়িত হলেন, তারপর সেখানে কি হলো, বিপ্লবী সরকার গঠিত হয়েছে। বিপ্লবী সরকার সে দেশে আপনারা যদি ভালো করে নাড়াচাড়া করে একটু দেখেন সিরিয়ার বর্তমান অবস্থা, সিরিয়ার মাটিতে দাঁড়িয়ে আসাদ তো সম্পূর্ণ একটি সরকার প্রশাসন ছিল, দল ছিল, শক্তি মজবুত করে সাংগঠনিক একটা সংগঠন ছিল, কিন্তু তাদের একটি মুখ দিয়ে আসাদ সরকারের কোনো লিজুর বৃত্তির নাম উচ্চারণ করার সাথে সাথে সরকার যাওয়ার আগেই ওখানকার জনগণ খেসাত সাইজ করে ছেড়ে দিচ্ছে। কিন্তু বাংলাদেশে 5ই আগস্টের এটা কি বিপ্লব না অভ্যুত্থান, এখনও সেটা সিদ্ধান্ত নিতেই পারেনি। ছাত্র বৈষম্যের যে আন্দোলন, সেটার যে একটি সনদ প্রকাশ হবে, সেখানে কি লেখে সেই সনদ ঘোষণা করা হবে, সেটা লিখতেও ভয় পাচ্ছে, কেউ করতে দিচ্ছে না। কারণ কি? কারণ অন্য কিচ্ছু না, অন্য কোনো দেশের বলে ভয় ভীতি নেই। কারণ আমাদের ভারতমুখী দুর্বলতা, ভারতের প্রতি আমাদের চরম আত্মবিশ্বাস যে আজ হোক কাল হোক আবার ভারতীয় দানব আওয়ামী লীগ হয়ে আমাদের ফিরিয়ে দেবে। শেখ হাসিনা বাদেও একটি আওয়ামী লীগ আবার পুনর্গঠিত হবে, যে হত্যা মামলা, অর্থ পাচার, মানবাধিকার লঙ্ঘন, বিভিন্ন কেস কালামে উপর সারির যে আওয়ামী লীগের যারা সাজাপ্রাপ্ত হবেন, দণ্ডপ্রাপ্ত হবেন, রাজনীতিতে নিষিদ্ধ হলে হবেন, আওয়ামী লীগ ক্ষমতা এসে তাদেরকে আবার সব মাফ হবে, আবার তারা পুনর্গঠিত হয়ে পদ পদবি, গাড়ি বাড়ি, অর্থ, যশ, খ্যাতি, ক্ষমতা, পাওয়ার, সম্মানের সাথে সব আবার তারা ফিরে পাবেন, সমস্ত কিছুই। এই জন্যই তখন আবার যদি এদেরকে লটকায়, এই ভয় ভীতিতে এরা সেটাও করতে দিচ্ছেন। অর্থাৎ আমাদের নার্ভে ক্রোনিক্যাল ডিজিজের মতো হয়ে এটা রক্তের ভিতর দিয়ে শিরা উপশিরায় ভারতের উপরে একটা চরম ভারতের ভীতি আমাদের আত্মায় রন্ধ্রে রন্ধ্রে যেন শক্ত বাসস্থান করে নিয়েছে একেবারে জেনেটিক্যালি, যার থেকে আমরা বেরোতে পারছি না। এর থেকে উত্তরণের পথ আমাদের মতো ওই ধামরাদের বলদদের নাই। যারা কথা বলছে সব দেখবেন 60 ঊর্ধ্ব 50 ঊর্ধ্ব, এরাই সমস্ত কিছুতে এরা বসে আছে। উপদেষ্টার ভিতরে 3 জন গেলেও তারা তাদের সেই 5ই আগস্ট যে চিন্তা চেতনা, যে স্পিরিট নিয়ে গিয়েছিল, সবাই তাদের
কে ধমক দিচ্ছে, ধমকাচ্ছে, এই তোমরা কি বোঝো, তোমরা কি জানো, দুদিনের ছেলে আমাদের নাতিপুতির সমান, তোমরা তোমরা কি জানো, কিংবা আমরা বুঝি, আমরা দেখে আসছি, আমরা বাস্তব অভিজ্ঞতা বহন করে আসছি। কেউ বলছি 60 বছর রাজনীতি, কেউ 50 বছর, কেউ 60 বছরের, 50 বছরের, 40 বছরের সাংবাদিকতা অভিজ্ঞতা, সব কিছু। তো 50-60 বছর অভিজ্ঞতা নিয়ে তো ভারতের মন্দিরের সেবাই করে আসছেন আপনারা, বের হতে পারেননি। কিন্তু ভারতের মতো শক্তিশালী সমর্থন নিয়েও একটি সরকারকে যারা এদেশ থেকে বিতাড়িত করলো, আপনারা তাদের উপরে সম্পূর্ণ কেন ছেড়ে দিতে পারছেন না? অর্থাৎ একটাই ভয়, আপনারা বাদ পড়ে যাবেন, বহিষ্কৃত হয়ে যাবেন 5ই আগস্টের পালিয়ে যাওয়ার নেতাদের মতো। আপনাদের করণীয় আর কিছু থাকবে না, লুটে পুটে খাওয়ার লোভ লালসার ক্ষমতা পাওয়ার কিছুই থাকবে না। এই ভয় ভীতি এদের ভিতরে কাজ করছে অনবরত। বিসি ছাড়া, মানিকের মতো বিসি ছাড়া এরা ঘুরে বেড়াচ্ছে, এইসব শৌর্য বীর্য পৌরুষত্ব, পূর্বকালীন পৌরুষত্ব পুরুষেরা। আমি বলবো এর থেকে বের হতে হবে। এর থেকে বের হতে হলে যদি আরেকটি 5ই আগস্ট তৈরি করতে হয়, যুব সমাজের প্রতি আমার আহ্বান থাকলো, প্রস্তুত থাকতে হবে। এই সব মাখো মাখো প্রেম নিয়ে যারা সামাজিক যোগাযোগ মাধ্যম প্রকাশ্যে অপ্রকাশ্যে কথা বলছেন, ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন এবং তাদের মুখাপেক্ষী হয়ে অপেক্ষা করছেন ফিরিয়ে আসবে, তাদের সর্বস্থান থেকে বিতাড়িত না করা পর্যন্ত কোনো ছাত্র, কোনো যুব সমাজ ঘরে ফিরে যাবেন না। আমরাও যাচ্ছি না, রাজপথে আছি। আসসালামু আলাইকুম।